ফর্মুলা আকারে দিয়ে দিতে পারে, যে অথবা কোনটার ভিতরে কি কি আছে এরকম থাকতে পারে। তো এটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট আর কি, আমরা এই জায়গাটা একটু দেখি। হ্যাঁ, ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট, ইম্পোর্টের ক্ষেত্রে যে আমরা ভ্যালুটা নির্ধারণ করব, সেকশন 28 ডিলস উইথ দ্যাট ওয়ান। ওকে, আমরা এই ক্ষেত্রে যে ভ্যালু উইল বি the value shall be the summation of the following amounts. কি থাকবে? value of the goods determined for the imposition of import duty under customs act। এরপরে নাম্বার বি তে বলা আছে customs duty, that is CD, SD or other duties and taxes। আসেন এখন আমরা একটু সংক্ষেপে দেখে নেই, যেটা CNF ভ্যালু যদি আমাদেরকে কোথাও বলে, এটা ম্যাথের মধ্যে বলতে পারে অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে CNF এর ভিতরে কি কি থাকে। এর ভিতরে CNF ভ্যালু মানে হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেট। কস্ট অ্যান্ড ফ্রেট, দ্যাট মিন্স কস্ট অফ গুডস প্লাস ফ্রেট চার্জেস। কস্ট অফ গুডস প্লাস ফ্রেট চার্জেস। আর যদি বলে CIF ভ্যালু, তার মানে হচ্ছে এটার ভিতরে কস্ট আছে, দ্যাট ইজ পণ্যের কস্ট আছে, ইন্স্যুরেন্স আছে এবং ফ্রেট আছে, এই তিনটা CIF। যদি বলা হয় CIF ভ্যালুর ভিতরে নিম্নলিখিত কি কি থাকে, কোনটা 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 থাকে, আমাদের তো মাল্টিপল চয়েস এবং ডিজিটাল এক্সাম আমরা জানি, তো এগুলো আমাদেরকে খুবই ক্লিয়ারলি জানতে হবে এবং মনে রাখতে হবে। আচ্ছা, CIF মানে হচ্ছে কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। এরপরে FOB, এটা একেবারেই শুধুমাত্র কস্ট থাকে, অনলি কস্ট অফ গুডস থাকবে এর মধ্যে। তারপরে আমরা দেখেছিলাম কিভাবে আমরা অ্যাসেসেবল ভ্যালু বের করব ইন প্র্যাকটিক্যাল। আচ্ছা, তারপরে দেখেন আমরা এখানে অ্যাসেসেবল ভ্যালু যখন আমরা বের করব, এখানে একটু আগে যে বিষয়গুলো দেখেছি, একটু আগে কস্ট এন্ড ফ্রেট, CIF, FOB, এই তিনটা যে কোনো একটা যদি থাকে, তার সাথে আমরা কিন্তু এই তিনটা তো নিবই, যেভাবে দেওয়া আছে সেভাবে নিব, তার সাথে আমাদের ল্যান্ডিং চার্জটা 1% নিয়ে নিতে হবে। ঠিক আছে, ল্যান্ডিং চার্জ 1% নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো CNF ভ্যালু প্লাস ইন্স্যুরেন্স, CNF ভ্যালু, দ্যাট ইজ CNF এর মধ্যে আমি অ্যাসেসেবল ভ্যালুটা বের করবো। এখানে CNF কস্ট এন্ড ফ্রেট আছে, তার সাথে ইন্স্যুরেন্স লাগবে, তার সাথে কি দিতে হবে? ল্যান্ডিং চার্জ, এটা 1%। ওকে, CIF তার মানে এখানে কস্ট আছে, ইন্স্যুরেন্স আছে, ফ্রেট আছে আমার। তো CIF ভ্যালু প্লাস ল্যান্ডিং চার্জ। এন্ড FOB যদি থাকে, তার মানে এটার মধ্যে শুধুমাত্র কস্ট আছে। FOB শুধুমাত্র কস্ট আছে এটার মধ্যে, তাহলে তার সাথে ইন্স্যুরেন্স লাগবে, ফ্রেট লাগবে, তাহলে তিনটা হয়ে গেল, দেন ল্যান্ডিং চার্জ। আচ্ছা, এখন আসেন আমরা ভ্যাট এবং আদার ক্যালকুলেশন, যেটা ইম্পোর্ট স্টেজে আমরা জানি আমরা 6টা বিষয় পেমেন্ট করে থাকি। হ্যাঁ, তো তার মধ্যে কাস্টমস ডিউটি আমরা অ্যাসেসেবল ভ্যালু বের করে নিলাম, কিন্তু আমরা কি বের করলাম এতক্ষণ? অ্যাসেসেবল ভ্যালু, এটার নাম কি? অ্যাসেসেবল ভ্যালু বের করলাম। এবার আমরা কাস্টমস ডিউটি যদি আমি বের করতে চাই, আমরা অ্যাসেসেবল ভ্যালু যেটা বের করলাম তার সাথে মাল্টিপ্লাইড বাই দ্য রেট অফ কাস্টমস ডিউটি। এরপরে রেগুলেটরি ডিউটি যদি আমি বের করতে চাই, তাহলে অ্যাসেসেবল ভ্যালু মাল্টিপ্লাইড বাই রেট অফ রেগুলেটরি ডিউটি। ওকে, দেন সাপ্লিমেন্টারি ডিউটি বা SD যখন বের করতে চাই, এখানে কিন্তু অ্যাসেসেবল ভ্যালু প্লাস CD প্লাস RD, এই দুইটা যোগ করে যে ভ্যালুটা আসবে তার সাথে SD মাল্টিপ্লাইড বাই দ্য রেট অফ SD। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো পড়েছি গত ক্লাসে। আচ্ছা, এরপরে আসেন ভ্যাট। আমরা কিন্তু CD, RD, SD বের করলাম। আমরা যদি এই সিকোয়েন্সটা মনে রাখি তাহলে আমাদের জন্য ইজি হবে। প্রথমে আমরা CD, RD দুইটা কিন্তু ডিরেক্টলি চার্জ হয় কিসের উপরে? আপনার অ্যাসেসেবল ভ্যালুর উপরে। যখনই আমরা SD তে যাব, তার মধ্যে কিন্তু আমাকে CD লাগবে, RD লাগবে, আর অ্যাসেসেবল ভ্যালু তো অবশ্যই। ভ্যালু ছাড়া কিসের উপরে আমরা বের করবো, রাইট? তো অ্যাসেসেবল ভ্যালু নিব, তার সাথে CD, RD যেটা বের করলাম সেই দুইটা অ্যাড করে দিব, দিয়ে দেন মাল্টিপ্লাইড বাই দ্য রেট অফ সাপ্লিমেন্টারি ডিউটি। আচ্ছা, এরপরে আসেন ভ্যাট। আর ভ্যাটের মধ্যে মনে রাখতে হবে ভ্যাটটা চার্জ হয় multiplied by the rate of VAT. Okay, then AIT, assessable value into rate of AIT, directly charge হচ্ছে এখানে। এরপরে অ্যাডভান্স AT। সো আমরা এটা একটু জাস্ট রিভিউ করে নিলাম, আমাদের অলরেডি 9-11। সো আমরা আজকের ক্লাসে চলে যাই। আমরা ছোট্ট একটা ম্যাথ দেখিয়েছিলাম, আমরা কি সবাই এটা প্র্যাকটিস করেছি?
Yes, ma'am. এই ম্যাথটা কি আমরা প্র্যাকটিস করেছি কিনা সবাই? হ্যালো, আমরা মনে হয় আজকে এখানে আর না থাকি, আমরা আজকের ক্লাসে চলে যাই। আচ্ছা আসেন, আজকে আমরা সেকশন, আমরা গত ক্লাসে আপ টু 44 পর্যন্ত আমরা পড়েছিলাম সেকশন, এন্ড টুডে উইল স্টার্ট ফ্রম 45। ওকে, 45 যেটা স্টার্ট হচ্ছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 45 এ যেটা অ্যাসেসমেন্ট অফ নেট পেয়াবল ট্যাক্স, এনপিটি, অ্যাসেসমেন্ট অফ নেট পেয়াবল ট্যাক্স আমরা করব। দেন ট্যাক্স ইনভয়েস বা মানে রিলেটেড ডকুমেন্টস গুলো কি কি লাগবে এগুলো আমরা আজকে পড়বো। এর মধ্যে আমরা একটা ছোট্ট এক্সামে বসবো। তো আমরা আগে আপ টু 9:30, হ্যাঁ আমরা 9:30 থেকে এক্সামটা স্টার্ট করব। এর আগ পর্যন্ত আমরা একটু ক্লাসে থাকি। আচ্ছা, এখন হচ্ছে নেট পেয়াবল ট্যাক্স, অর্থাৎ নেট পেয়াবল ট্যাক্স মানে আমরা যে 9.1 এ যে রিটার্নটা সাবমিট করব, আমরা একটু চেষ্টা করি ক্লিয়ার হতে। মানে 9.1 হচ্ছে রিটার্ন, আর আমরা আরেকটু যে বিষয় জেনে রাখি, রিটার্ন মানে এরকম যতগুলো ফর্ম আছে, ভ্যাট আইনে যতগুলো ফর্ম আছে, এটার নাম্বারটা হচ্ছে অ্যাবাউট 75 নাম্বার অফ ফর্মস আছে। আর এগুলোকে বাংলায়, যেটাকে বাংলায় বা বাংলা বা ইংরেজিতেও মূসক লেখা আছে, বাংলায় সম্ভবত ফর্ম বলে বা কি বলে, হোয়াটএভার, আমরা মূসক নামে চিনি। মূসকটা হচ্ছে বাংলা আর ফর্মটা হচ্ছে ইংলিশ, রাইট? তো 75 নাম্বার অফ ফর্মস টোটাল। এই যে 75 নাম্বার অফ ফর্মস, এর মধ্যে 9.1 যে ফর্মটা আছে, এটা হচ্ছে রিটার্ন সাবমিট করা। আমরা পড়েছিলাম আগে রেজিস্টার্ড পারসনের মানে ক্রাইটেরিয়া পড়েছিলাম, কে রেজিস্ট্রি, তার বিজনেসটাকে কে রেজিস্ট্রি করবে, কে আবার এনলিস্টমেন্ট নিবে। সো ওই রেজিস্টার্ড পারসন বা এনলিস্টমেন্ট যেটাতেই আমরা যে ক্রাইটেরিয়াতে আমরা পড়ি না কেন, আমাদের কিন্তু রিটার্ন সাবমিট করতে হবে, মনে আছে? তো রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে আমাদের কি ছিল, এখানে ছিল হচ্ছে আমাদের প্রতিটা এভরি মান্থ ইজ এ ট্যাক্স পিরিয়ড, মানে ইংলিশ ক্যালেন্ডারের এভরি মান্থ ইজ এ ট্যাক্স পিরিয়ড। তাহলে এবং আর এটা রিটার্ন সাবমিশনের ডেডলাইনটা হলো 15th অফ দ্য ফলোইং মান্থ। তার মানে হচ্ছে যদি জানুয়ারি মাস আমি ধরি আমার ট্যাক্স পিরিয়ড, তাহলে আমার ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আমাকে রিটার্ন সাবমিট করতে হবে। সো এই যে সিস্টেমটা, এখানে 9.1 লাগবে, 9.1 লাগবে। এই ফর্মের মাধ্যমে আমরা কি করব, রিটার্ন সাবমিট করব। এই ফর্মে যে স্ট্রাকচার দেওয়া আছে, যে প্রসিডিউর দেওয়া আছে, যেভাবে আমাদের ফিল আপ করতে হবে সেভাবে ফিল আপ করে আমরা রিটার্নটা সাবমিট করব। আবার একইভাবে আমরা হচ্ছে যদি আমরা এনলিস্টমেন্ট নিয়ে থাকি, তখন কি ছিল, তখন হচ্ছে ইচ কোয়ার্টার ইজ এ ক্যালেন্ডার পিরিয়ড বা ইচ কোয়ার্টার ইজ এ ট্যাক্স পিরিয়ড। প্রতি 3 মাস, এখন প্রতি 3 মাস আবার উল্টা পাল্টা কাউন্ট করলে হবে না, কাউন্টিংটা শুরু হবে জানুয়ারি থেকে। সাপোজ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দেন আবার মার্চ, এপ্রিল, মে, দেন জুন, জুলাই, আগস্ট, এভাবে মানে প্রতি কোয়ার্টার ধরতে হবে। প্রতি কোয়ার্টার ইজ এ ট্যাক্স পিরিয়ড, এবং কোয়ার্টারের পরে যেটা হবে পরবর্তী মাসের কোয়ার্টার শেষ হলে পরবর্তী মাসের 15th হলো আমার কি ডেডলাইন টু সাবমিট দ্য রিটার্ন। সো এখন আমি যেটাতেই সাবমিট করি না কেন, আমি এনলিস্টমেন্ট হই, আমি রেজিস্ট্রি হই, রেজিস্টার্ড পারসন হই, যেটাই হই, আমাদের যে ফর্মে আমরা কি করব, রিটার্ন সাবমিট করব, সেটা হচ্ছে ফর্মের নাম্বার হচ্ছে ফর্ম নাম্বার 9.1। তো এই যে 9.1 এ আমরা যেভাবে ক্যালকুলেশন করে যেভাবে নেট পেয়াবল ট্যাক্স আমরা পরিশোধ করি, গভর্নমেন্ট ট্রেজারিতে চালানের মাধ্যমে পরিশোধ করে দেন, এটা কি করতে হয়, চালান সহকারে আপনার কি করতে হয়, আপনার ওই যে আগে চালানের মাধ্যমে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে দেন রিটার্ন সাবমিট করতে হয়। তো এই যে ক্যালকুলেশনটা, এই ওভারঅল ক্যালকুলেশনটাকে সেকশন 45 এ দেখানো আছে। তো এই সেকশন 45 কি বলছে, নেট পেয়াবল ট্যাক্স। প্রথমে আমরা কি করব, বাই অ্যাডিং টুগেদার অল দ্য পেয়াবল আউটপুট ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটি। অর্থাৎ প্রথমে আমরা যখন 9.1টা সরাসরি দেখব, এই ফর্মটা আমরা সরাসরি যখন দেখব, ফিল আপ করবো, তখন আমরা এটা বেশি ক্লিয়ার হবে। তো এখানে তারপরেও আমরা এখানে জেনে নেই, প্রথমে যেটা করতে হয়, নাম্বার এ, সাবসেকশন এ, আমরা কি করব, সকল আউটপুট ট্যাক্স যা আছে, আউটপুট ট্যাক্স মানে হচ্ছে সাপোজ আমি যদি সিমেন্ট প্রডিউস করি, তাহলে
আমার আউটপুট ট্যাক্স হবে সিমেন্স সেলস থেকে যে ট্যাক্সটা আমি কি করব, যে ট্যাক্সটা পেমেন্ট করব, সেই আউটপুট ট্যাক্সটা হচ্ছে আমি সব একসাথে কি করব, টুগেদার করব, অ্যাড করব, দ্যাট ইজ সবগুলো আউটপুট ট্যাক্স একসাথে করব এবং সাপ্লিমেন্টারি ডিউটি। তাহলে এতে বলা হচ্ছে সকল আউটপুট পেয়াবল আউটপুট ট্যাক্সটাকে একসাথে করব, সাম আপ করব বা অ্যাড করব, তার সাথে সাপ্লিমেন্টারি ডিউটিটা অ্যাড করব। নাম্বার বি, by subtracting all the entitled input tax credit from the summation of above clause। অর্থাৎ এতে বলা হয়েছে আউটপুট ট্যাক্স প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি, দেন এখান থেকে আমরা মাইনাস করব, সাবস্ট্রাক্ট করব ইনপুট ট্যাক্স ক্রেডিট, যেটা আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়েছি। আমরা কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট আমরা মনে আছে আমরা আজকে আবার পড়বো, তো সেখানে গিয়ে আবার দেখে নেবো না কখন আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিব, কখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিব। তো এখানে ইনপুট ট্যাক্স ক্রেডিট, যা ইনপুট ট্যাক্স ক্রেডিট কোনটা, যেটা হচ্ছে আমি আগে সাপোজ আমি যে কোনো একটা কিছু প্রোডাকশনে আছি, সাপোজ আমি যদি মনে করেন সিমেন্টের কথাই বলি, সো আমি কাঁচামাল ক্রয় করেছি বা আমদানি করেছি, তো কাঁচামাল ক্রয় করার সময় আমি যে ট্যাক্সটা দিয়ে এসেছি, ওই দেওয়া যেটা আমি আগে একবার দিয়েছি ইনপুটের উপরে, সেটা আমি আবার এখন কি করব, আবার কি দিব, নো, আমি এবার এটা বাদ দিব, মানে এই যে সাবস্ট্রাক্ট করব, বিতে এই কথাটাই বলা আছে, ইনপুট ট্যাক্স যেটা আমি দিয়ে এসেছি ওইটা আমি এখন ক্রেডিট নিব, তার মানে আমি এটা এখন বাদ দিব, বিয়োগ করে দিব আমার টোটাল ট্যাক্স থেকে। আবার আসেন সিতে বলা হচ্ছে বাই অ্যাডিং টুগেদার অল দ্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আমার যত ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আছে এগুলোকে আমি যোগ করে দিব এর সাথে, তারপরে আবার সাবস্ট্রাক্টিং অল দ্য ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো বিয়োগ করে, এইভাবে আমরা প্রথমে আউটপুট ট্যাক্স প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি মাইনাস ইনপুট ট্যাক্স ক্রেডিট, দেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যোগ করব, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বিয়োগ করব। ফর্মটা এক্স্যাক্টলি এইরকম সিকোয়েন্সই এটা ওখানে আছে, আমরা ওই ফর্মটা যখন সরাসরি দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এইভাবে আমরা কি করব, নেট পেয়াবল ট্যাক্সটা বের করব বা অ্যাসেস করব। দেখেন, দ্য নেট পেয়াবল ট্যাক্স অ্যাজ অ্যাসেসড অ্যাবভ টু বি পেইড বাই দ্য ট্যাক্স পেয়ার, to be paid by the taxpayer before filing the return for such tax period। কি বলছে, মানে এই যে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি এটা বের করে কি করব, এই নেট পেয়াবল ট্যাক্সটাকে আমি কি করব, আমি এটাকে পে করব কোথায়, গভর্নমেন্টের ট্রেজারিতে, বিফোর ফাইলিং দ্য রিটার্ন ফর সাচ ট্যাক্স পিরিয়ড। ওই যে ফাইলিং রিটার্ন সাবমিট করার পূর্বেই, রিটার্ন সাবমিট করার টাইম কি 15 হচ্ছে ফলোইং মান্থ ইন কেস অফ রেজিস্টার পারসন, আর হচ্ছে গিয়া প্রতি কোয়ার্টার শেষ হলে পরবর্তী মাসে 15 যদি সে আনলিস্টেড হয়। তো এই যে রিটার্ন ফাইল করা হবে, রিটার্নটা জমা দেওয়া হবে, সাবমিশন হবে, রিটার্ন সাবমিশন করার পূর্বে কিন্তু এই ট্যাক্সটা পরিশোধ করতে হবে কোথায়, গভর্নমেন্ট ট্রেজারিতে চালানো হবে। সো ঠিক আছে, এই হলো সেকশন 45 নেট পেয়াবল ট্যাক্স। আমরা এটা যখন 9.1 মূসক 9.1 দেখবো, ফর্মটা দেখবো, তখন আবার এটা এখানে রিমাইন্ড করতে পারবো, আমরা মনে রাখতে, মানে মনে হয়ে যাবে এটা ঠিক একইভাবে ওইখানে ক্যালকুলেশনটা করা আছে। তো ঠিক আছে, আমরা এরপরে আগাই। আমরা report submission on purchase and sales under rule 42। rule 42 এটা কিন্তু সেকশন নয়, রুলে আমরা যাই এখন 42, রুল নাম্বার 42। এই রুলে কি বলা আছে, বিধি 42 তে কি বলা আছে, রিপোর্ট সাবমিশন অন পারচেজ এন্ড সেল, তার মানে এভরি রেজিস্টার্ড অর লিস্টেড পারসন রিপোর্ট করতে হবে, বিশেষ ক্ষেত্রে আমাদের রিপোর্ট করতে হয় কিসের ব্যাপারে, সেলস এবং পারচেজের ক্ষেত্রে। এই কন্ডিশন গুলো আমরা একটু দেখে নিব কি কি ক্ষেত্রে বা কখন কখন আমরা সাবমিশন করব, এই যে পারচেজ এবং সেলস এর বিশেষ ক্ষেত্রটা কি বা ক্রাইটেরিয়া গুলো কি। ক্রাইটেরিয়া হচ্ছে মেইন যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এনি সেল বা পারচেজ, এনি সেল অর পারচেজ ট্রানজেকশন বিয়ন্ড বিডিটি 2 লাখ, অর্থাৎ 2 লাখ টাকার উপরে যে কোনো ট্রানজেকশন, 2 লক্ষ টাকার উপরে যে কোনো ট্রানজেকশন, সেটা সেল হোক বা পারচেজ হোক, এটার ক্ষেত্রে কি করতে হবে, নিড টু বি রেকর্ডেড এবং সাবমিটেড টু অনলাইন সিস্টেম। দেখেন IVAS অনলাইন সিস্টেমে এটা কি করতে হবে, সাবমিট করতে হবে। কোন ফর্মে, 6.10, দ্যাট ইজ এই মূসক 6.10 ফলো করে যে ফর্মটা আছে। এইমাত্র আমরা যেটা নিয়ে ডিসকাস করেছিলাম যে মূসক 9.1 হচ্ছে রিটার্ন সাবমিট করার যে ফর্মটা। আচ্ছা, এখন মূসক 6.10
9.1 এ হচ্ছে আমরা রিটার্ন সাবমিট করি। মোশাক 6.10 এ আমরা কি করি, আমরা পারচেজ এবং সেল, যেটা বিয়ন্ড দ্য সেলস, মানে ট্রানজেকশন যেটা 2 লক্ষ টাকার উপরে সেলস অথবা পারচেজ, যে কোনো ক্ষেত্রে এটার জন্য আলাদাভাবে মোশকে এটা সাবমিট করতে হয়। আচ্ছা, ইনফরমেশন টু বি সাবমিটেড ইলেকট্রনিক্যালি বিফোর অর ডিউরিং সাবমিশন অফ রিটার্ন। তার মানে এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে। কি ব্যাপার? কখন সাবমিট করবো এটা। তার মানে হচ্ছে ইনফরমেশন টু বি সাবমিটেড ইলেকট্রনিক্যালি বিফোর অথবা ডিউরিং দ্য সাবমিশন অফ রিটার্ন। রিটার্ন সাবমিট করার সময়ও আমরা দিতে পারি, অথবা রিটার্ন সাবমিট করার আগে 9.1 সাবমিট করার আগেও আমরা এটা সাবমিট করতে পারি। এটা অনলাইনের কথা বলা হচ্ছে, এটা অনলাইনেও হয়। আবার নিচে আসেন, এইবার আমি যদি অনলাইনে না দেই বা অনলাইনে দিতে অভ্যস্ত নই, তাহলে hard copy submission to be concerned officer is also acceptable if incapable of electronic submission. যদি আমি ইলেকট্রনিক্যালি অর্থাৎ অনলাইনে যদি আমি সাবমিট করতে ইনক্যাপাবল হই, সেক্ষেত্রে আমি হার্ড কপিও জমা দিতে পারি কনসার্ন অফিসারের কাছে। আচ্ছা, এক্সেপশন কি? আর এখানে একটা এক্সেপশন আছে, মনে রাখবেন প্রত্যেকটা সেকশন বা লয়ে যেই জায়গাতে এক্সেপশন থাকবে, এক্সেপশনের যে জায়গাগুলো থাকবে সেটা আমরা বেশি বেশি মনে রাখবো, কারণ এক্সেপশন কম থাকে। আর ওই যে জিনিসগুলো কম বা এক্সেপশনাল, এগুলাই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি আছে। তো আমরা এক্সেপশন এখানে দেখতে পাচ্ছি, অ্যাবভ সিস্টেম নট অ্যাপ্লিকেবল। এতক্ষণ যে বিষয়টা আলোচনা করা হলো, দ্যাট ইজ 10.1 এ আমরা 2 লাখ টাকার উপরে যে কোনো ট্রানজেকশন সেলস অথবা পারচেজ হলেই আমরা কি করব, এটার জন্য কি করতে হবে, রিপোর্ট সাবমিশন করতে হবে। এটা কোন ফর্মে? 6.10। এগুলো আমাদের মনে রাখতে হবে। মোশক 6.10 এ আমরা এটা সাবমিট করে থাকি এবং এটা আমরা অনলাইনে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে কখন দিব এইটা? রিটার্ন ফাইলে, মানে আমি যে রিটার্নটা সাবমিট করবো, এটা রিটার্ন সাবমিট করার পূর্বে দেওয়া যাবে অথবা রিটার্ন সাবমিট করার সময়ও দেওয়া যেতে পারে। এখানে কিন্তু দুইটা বিষয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি অনলাইনে দিতে ইনক্যাপাবল হই, তাহলে কি করব? কনসার্ন অফিসারের কাছেও হার্ড কপি দেওয়া যাবে। এখন এক্সেপশন অফ দিস রুল কি? এক্সেপশন বলা হচ্ছে যে অ্যাবভ সিস্টেম নট অ্যাপ্লিকেবল টু ট্যাক্স পেয়ার্স ইউজিং এনবিআর অ্যাপ্রুভড সফটওয়্যার বা আদার কম্পিউটার সিস্টেম। তার মানে হচ্ছে এনবিআর অ্যাপ্রুভ করা কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকি। তার মধ্যে দেখেন POS আপনাদের সামনে দেখা যাচ্ছে, ECR একটা সফটওয়্যার, অথবা এনি আদার কম্পিউটার সিস্টেম যেটা এনবিআর অ্যাপ্রুভাল দিলে। সো এই যে অ্যাপ্রুভ সফটওয়্যার, এই যে কোনো একটা যদি ইউজ করা হয়, তাহলে কিন্তু উপরে যে বর্ণনাকৃত 6.10 লাগবে, তারপরে হচ্ছে হার্ড কপি জমা দেওয়া, এই জিনিসগুলো লাগবে না যদি আমি এই সফটওয়্যার গুলো ইউজ করি। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো? জি ম্যাম, শোনা যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন তো? জি ম্যাম, বুঝেছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আমরা এখন এখান থেকে একটু স্কিপ করে অন্যদিকে যাব। অন্যদিকে মানে আমাদের এক্সাম কিরকম হবে আগে সেটা আমি বলে নেই। এক্সাম হচ্ছে, আচ্ছা আপনাদের সামনে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম। দেখা যাচ্ছে সবাই? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটু কাইন্ডলি দেখে নেন। এই হচ্ছে আপনাদের কোশ্চেন। আপনারা প্লিজ এটাকে সিরিয়াসলি নিবেন, বিকজ আইসিবি আমাদেরকে যে গাইডলাইন করেছে, আমাদেরকে কিছু কমন গাইডলাইন দিয়েছে যে কিরকম কোশ্চেন হবে। কোশ্চেন হবে মাল্টিপল চয়েস, নো ডাউট। এরপরে কোশ্চেন হবে আপনাদের এমন যে একটা মাত্র অ্যান্সার হবে, এরকম কোনো ফিক্স কিছু নাই। আপনার একটা অ্যান্সার হতে পারে, দুইটা হতে পারে, এবং তিনটাও হতে পারে, ইভেন চারটাই হতে পারে, মানে মোর দ্যান ওয়ান। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আর কি কি রকম হবে। আপনাদের ট্রু ফলস আসতে পারে, আমাদেরকে কমন কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। ট্রু ফলস হতে পারে, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক হতে পারে, অথবা এরকম বলতে পারে যে নিম্নে চারটা থেকে কোন দুইটা ট্রু। হ্যাঁ, আচ্ছা, এরপরে হতে পারে যে উপরে একটা বিষয় মেনশন করে দিল যে এটার জন্য নিচের কোনটা সত্য বা কোন স্টেটমেন্ট দুইটা কারেক্ট। হ্যাঁ, তো
তো এইরকম আমরা যদি বলি ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন রিকোয়ার্ড ফর, আমরা কিন্তু ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন পড়েছি না? আচ্ছা আসেন আমি কিভাবে আজকে আমাদের এখন ডিজিটাল সিস্টেম তো আর এখানে অ্যাপ্লাই করা সম্ভব না। ডিজিটাল সিস্টেম আপনারা যখন পরীক্ষা দিবেন, আইসিবির পরীক্ষা যখন ডিসেম্বরে বসবেন, কোশ্চেন গুলা এই ধরনের থাকবে। তার সাইডে আপনারা একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং একটু স্ক্রিনে খেয়াল করেন। এ বি 1 দেখেন, নাম্বার 1 এই হলো কোশ্চেন। এ বি সি ডি মাল্টিপল চয়েস, এখান থেকে আপনারা চয়েস করবেন। এর পাশে একটা গোল থাকবে, বি এর পাশে, সি এর পাশে, ডি এর পাশে এরকম গোল গোল থাকবে। হ্যাঁ, সো আপনি যেটাকে সিলেক্ট করবেন, ক্লিক করলে দেখবেন ওটা সিলেক্ট হয়ে গেছে। সো ওই সিস্টেম তো আর আমি এখন করতে পারবো না। আমরা যেটা করেছি এখানে সেটা হচ্ছে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন রিকোয়ার্ড ফর। আমি বলেছি ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন কার জন্য লাগবে, নিম্নলিখিত এর 4টার মধ্যে সাপোজ আমি আপনাকে বললাম, আপনি যদি বলেন যে সি যদি হয় আপনার অ্যান্সার, তাহলে আপনি সিটাকে এরকম ব্লক করবেন, দ্যাট ইজ সিলেক্ট করবেন, করে আপনি এটাকে হাইলাইট করুন। কিভাবে? এরকম একটা কালার সিলেক্ট করেন, হাইলাইট করেন। দেখতে পেয়েছেন আপনারা? Yes, ma'am. ঠিক এইভাবে আমি ধরে নিলাম এ ডি যদি আপনার হয়, সি যদি অ্যান্সার হয়, তাহলে আপনি এরকম হাইলাইট করে এটাকে সেভ করে, এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন জাস্ট একটা ওয়ার্ডে, একটা ডকুমেন্ট ওয়ার্ডে আমি আপনাদেরকে এক্ষুনি পাঠায় দিব। পাঠায় দিলেই আপনি এক্সাম স্টার্ট করবেন, আপনি ডাউনলোড করে এটা শুরু করবেন। আপনি এইভাবে কালার করে দিবেন আপনার অ্যান্সার যেটা, সেটা আপনি কালার করে আমাকে ব্যাক করে দিবেন, পাঠিয়ে দিবেন আমার ইমেইলে। ঠিক আছে? নিচে নাম, রোলটা হচ্ছে প্রথমে আমরা যেটা পড়েছি সেকশন 45 নেট পেয়াবল ট্যাক্স। হ্যাঁ, এরপর আমরা পড়েছিলাম যে আমরা সেলস এবং পারচেজ এবং সেলস এর যেটা রুল 42 এর আন্ডারে আমাদেরকে 6.10 ফর্ম নাম্বার অথবা মূসক নাম্বার 6.10 এ যে রিপোর্টটা দিতে হয়, এটা আমরা পড়েছি রুল 42 তে। এখন আমরা ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিটটা পড়বো। ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট পড়ার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট আমাদের বুকস অফ অ্যাকাউন্টস যেটা বা ডকুমেন্ট যেটা আন্ডার রুল 40 তে যে ফর্ম গুলো বা যে মূসক গুলো আমাদের মেনটেন করতে হবে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এই কয়টা আমরা একটু জেনে নেই যে কোনটা কি কাজে আমরা মেনটেন করব বা ইউজ করব। আচ্ছা, 6.1 মূসক 6.1 অল অ্যাকাউন্টস অফ পারচেজ। মূসক 6.1 আমাদের এগুলো কিন্তু ইম্পর্টেন্ট মূসক। দেখেন আমরা এইমাত্র পড়ে এসেছিলাম মূসক 6.10 যেটা সেল অথবা পারচেজ বিয়ন্ড 2 লাখ। এই আফটার ট্যাক্স পিরিয়ডে, আপনার যে ট্যাক্স পিরিয়ডের আপনি রিটার্ন সাবমিশন করছেন, রিটার্ন সাবমিশনের আগে আমরা একটু আগে রুল 42 পড়ে এসেছি। এই যে দেখেছেন 6.10 যেটা ইনভয়েস ডাটা ফর পারচেজ অর সেলস বিয়ন্ড টাকা বিডিটি 2 লাখ। আফটার ট্যাক্স পিরিয়ড আপনি রেজিস্টার্ড পারসন হলে আপনার এক মাসের যতগুলো ট্রানজেকশন আপনার হয়েছে সেলস অথবা পারচেজে 2 লাখ টাকার উপরে কোন ট্রানজেকশন যেগুলো আছে, এই ট্রানজেকশন গুলোর জন্য আপনাকে আলাদা মূসক 6.10 এ রিপোর্ট করতে হবে। এই হলো মূসক 6.10। ঠিক আছে? এখন আসেন 6.1 অল অ্যাকাউন্টস অফ পারচেজ। অর্থাৎ 6.1 এই মূসকটা ব্যবহার করা হয় অল অ্যাকাউন্টস অফ পারচেজ। পারচেজের হিসাব রাখার জন্য 6.1, সেলস এর হিসাব রাখার জন্য 6.2, ভ্যাট ইনভয়েস যেটা ইনভয়েস ইস্যু করা হয় বাই আ রেজিস্টার্ড পারসন 6.3, ভ্যাট ইনভয়েস ইস্যু করা হয় বাই এ রেজিস্টার্ড পারসন ইউজিং 6.3, 6.4 হচ্ছে ভ্যাট ইনভয়েস ফর সাপ্লাই আন্ডার কন্ট্রাক্ট। অর্থাৎ আমরা কন্ট্রাক্টের আন্ডারে যখন কোনো সাপ্লাই করি, এইখানে 6.4 দিয়ে আমাদেরকে সাপ্লাইটা করতে হবে। এরপরে 6.5 হচ্ছে ইনভয়েস ফর দা ট্রান্সফার অফ গুডস। আচ্ছা, আমরা ট্রান্সফার অফ গুডস এটা আমাদের কি মনে পড়ছে? আমাদের একটা জায়গায় আমরা কিন্তু পড়ে এসেছি, আমাদের কি মনে আছে কিনা? ম্যাম একটু রিপিট করবেন? ওইটা কি আমি বলবো? রিপিট না মানে কোশ্চেনটা একবার রিপিট করবেন? সরি। হ্যাঁ, ট্রাঙ্কেটেড রেট বললেন। এই যে রেজিস্ট্রেশন সেকশন 5 এ, রেজিস্ট্রেশন সেকশন 5 এ
মনে আছে আমরা কখন ইউনিট রেজিস্ট্রেশন নিব, কখন সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিব। সো এই জায়গাটায় দেখেন এখানে ইন্টারনাল ট্রানজেকশন উইল নট রেজাল্ট আউটপুট ভ্যাট লাইবিলিটি অ্যান্ড ইনপুট ভ্যাট ক্রেডিট। অর্থাৎ এই ইন্টারনাল ট্রানজেকশন, অর্থাৎ সাপোজ আমি যদি বলি আপনাকে আরং এর এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে, আরং হলো সেন্ট্রাল রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে তাহলে এক ব্রাঞ্চ থেকে আরং এর সেন্ট্রাল রেজিস্ট্রেশন হয়ে অবশ্যই সেন্ট্রাল রেজিস্ট্রেশন। কেন? কারণ হচ্ছে আরং এর কিন্তু প্রোডাক্ট আপনি যদি মনে করেন আপনি আরং এর যে সংসদ ভবনের এখানে আছে এখান থেকে কিনলেন, আপনি দেখা গেল আপনি এটা আপনার চেঞ্জের প্রয়োজন, আপনি বনানী ব্রাঞ্চে গিয়ে চেঞ্জ করতে, তাই না? সো এইটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবেই সম্ভব না। এখন হচ্ছে আরেকটা বিষয় আপনার, এখন হচ্ছে ইন্টার ট্রান্সফার, মানে আরং এর মনে করেন এই সংসদ ভবনের এখানে যে সংসদ এভিনিউর এখানে যে ব্রাঞ্চটা আছে এখান থেকে কোনো কারণে প্রোডাক্ট যদি আপনার বনানী ব্রাঞ্চে পাঠাতে হয় তাহলে কিন্তু কি ইউজ করতে হবে? কোনটা ইউজ করতে হবে? 6.5 মূসক 6.5 বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু ভ্যাট হবে না, মানে এই ইন্টার ট্রানজেকশনটা ভ্যাটেবল নয়, এটার উপরে ভ্যাট আরোপ করা হবে না বা এটার উপরে কোনো ভ্যাট পেমেন্ট করতে হবে না, বিকজ তারা কিন্তু সেন্ট্রালি রেজিস্টার্ড। এই ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে তাদের নিজস্ব প্রয়োজনে পণ্য ট্রান্সফার করছে এবং এইখানে 6.5 থাকবে শুধু। অর্থাৎ ধরেন কোন ওদের কোনো নিজস্ব ভ্যানে করে প্রোডাক্ট এখান থেকে ওখানে যাচ্ছে, এটার মধ্যে 6.5 ইস্যু করে দিতে হবে যে এটা ভ্যাটেবল না, ঠিক আছে? সো এখন দেখেন 6.6টা কখন আমরা ইউজ করব? উইথ হোল্ডিং সার্টিফিকেট বাই দ্য রিসিপিয়েন্ট অফ দ্য গুডস অর সার্ভিসেস। উইথ হোল্ডিং সার্টিফিকেটটা কে দিবে? তাহলে আগে এটা জানতে হবে উইথ হোল্ডিং সার্টিফিকেট কে দিবে। উইথ হোল্ডিং সার্টিফিকেট দিবে হচ্ছে ওই যে আমরা উইথ হোল্ডিং এন্টিটি পড়েছিলাম সেকশন 2 তে, মনে আছে? Yes, ma'am. যারা সোর্সে ভিডিএস করবে, মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, তাদের কাছে যখন আপনার ভিডিএস করা হবে, ভিডিএস করা হলে পরে তারা কি করতে পারে? উইথ হোল্ডিং একটা সার্টিফিকেট ইস্যু করে দিতে পারে, এটা হলো 6.6 এ ইস্যু করে। আচ্ছা, এরপরে 6.7 হচ্ছে ক্রেডিট নোট ফর দ্য নেগেটিভ অ্যাডজাস্টমেন্ট। নেগেটিভ অ্যাডজাস্টমেন্টের জন্য ক্রেডিট নোট, ডেবিট নোট ফর দ্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আবার 6.9 হচ্ছে টার্ন ওভার ট্যাক্স ইনভয়েস ফর এনলিস্টেড পারসন। আমরা এনলিস্টেড পারসন কখন হবে, কি হবে, কখন তারা তাদের ট্যাক্স পিরিয়ডটা কতদিনে, কবে তারা রিটার্ন সাবমিট করবে, আমরা এগুলো জানি। তো তারা কোনটা ইউজ করবে? 6.9। তার মানে হচ্ছে 6.3 বলেন তো কার জন্য? ট্যাক্স ইনভয়েস রেজিস্টার্ড পারসন 6.3, আর 6.9 টার্ন ওভার ট্যাক্স ইনভয়েস। বোঝা যাচ্ছে? আমরা কিন্তু এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের মনে রাখতে হবে কোনটা কি কাজের। আপনাকে বলা হলো 6.10 ইউজুয়ালি ইউজ ফর দিয়ে নিচে আপনার 3-4টা অপশন দিয়ে দিল। আপনার কোন অপশনটা 6.10 এর জন্য ব্যবহার করা হয় সেটা আমাকে জানতে হবে না। 6.10 হলো বিয়ন্ড বিডিটি টাকা, বিডিটি হলো 2 লাখের উপরে সেলস অথবা পারচেস, এটা রিপোর্টের জন্য 6.10 লাগে। আপনাকে যদি বলা হয় যে টার্ন ওভার ট্যাক্স ইনভয়েস মূসক কততে? 6.8, 6.9, আর ডেবিট নোট ক্রেডিট নোট 7-8, এদিকে আছে উইথ হোল্ডিং সার্টিফিকেটের জন্য 6.6, আর হলো ইন্ট্রা ট্রান্সফার অফ গুডস এর 6.5, 6.4 হলো কন্ট্রাক্টের আন্ডারে যদি আমরা সাপ্লাই করে থাকি 6.4 ইউজ করতে হবে। তারপরে 6.3 হচ্ছে ভ্যাট ইনভয়েস ইস্যুড বাই দ্য রেজিস্টার্ড পারসন। আচ্ছা, এখন আসেন 1 আর 2। 1 আর 2 খুব ইজিলি আমরা মনে রাখবো। 1 হচ্ছে পারচেস, 2 হচ্ছে সেলস। আমরা এইভাবে এই বিষয়গুলোকে মনে রাখবো, ঠিক আছে? 1 আর 2 6 পয়েন্ট, কিন্তু আমরা সবগুলা মূসক এখানে যেগুলা ইম্পর্টেন্ট মূসক মানে বুকস অফ অ্যাকাউন্টস বা ডকুমেন্টস যেগুলা আন্ডার রুল 40 তে যেগুলো ইম্পর্টেন্ট, এটা 6.1 থেকে 10 পর্যন্ত এখানে বলা আছে, এগুলো আমরা মনে রাখবো। আর 9.1 হচ্ছে আমাদের অনেকগুলো মূসক আছে, কিন্তু কতগুলো মূসক আছে? 75 নাম্বার অফ ফর্মস বা মূসক আছে। ভ্যাট আইন অনুযায়ী আমাদের 75 টোটাল 75টা ফর্ম আছে। তার মধ্যে এই যে আন্ডার রুল 40 তে যেগুলো ইম্পর্টেন্ট আছে 6.1 থেকে 6.10 পর্যন্ত আমরা এগুলা বেশি ইউজ হয়, আমরা কিন্তু এগুলো মনে রাখতে হবে, বলা যায় না
আমাদের জানেন তো সিএ পরীক্ষা কমন বলে কোনো কথা নেই বা এমন কোনো ইয়ে নাই, বলা যায় না যে কোথা থেকে আসবে, কিন্তু আমরা জানি নর্মালি এগুলা বেশি ইউজ হয়, হয়তো বা রেজিস্টার্ড পার্সনের জন্য কোনটা, এনলিস্টেড পার্সন ইনভয়েস করে কোনটাতে, পারচেজ এবং সেলের জন্য কোনটা ইউজ করে, অথবা 6.3 কি কাজে ইউজ হয়, অথবা আমরা পারচেজ এবং সেল রিপোর্ট করি কোন মূসকে, এরকম যদি বলে দেয় তাহলে আমাদের এই কয়টা অ্যাটলিস্ট আমরা মানে বিগিনিং থেকে আমরা অ্যাটলিস্ট এই কয়টা আমাদের মাথায় রাখতে হবে। 4.3 এখানে নাই। 4.3 হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, যেটাকে প্রাইস ডিক্লারেশন বলা হয়। 4.3 তে প্রাইস ডিক্লারেশন করতে হবে। তো এই যে এই বিষয়গুলো আমরা মনে রাখবো, আমরা পড়বো এগুলা, ঠিক আছে? তো এইটা জেনে এবার আমরা আবার ব্যাকে যাই, আমরা পড়ে আসি। আমরা এখানে পড়েছিলাম যেহেতু 6.10 এখানে ছিল, এই জন্য আমরা ইম্পর্টেন্ট যে সেকশন 40 তে যেটা আছে, যেগুলো আছে ইম্পর্টেন্ট মূসকগুলো আমরা সেগুলো দেখে আসলাম। এখন আমরা এখানে আমরা পড়েছি যে রিপোর্ট করব কিভাবে পারচেজ এবং সেলস এর, যখন 6.10 ইউজ করে আমরা রিপোর্ট করব বিয়ন্ড টাকা 2 লাখ হলে। আর এটা কিভাবে করব, কখন করব বিফোর অথবা ডিউরিং দ্য সাবমিশন অফ দ্য রিটার্ন। এটা হার্ড কপিও দেওয়া যায়। আপনাকে জিজ্ঞেস করলো আমরা কি 6.10 হার্ড কপি দিতে পারি? আপনাকে যদি বলা হয় 6.10 কি হার্ড কপি দেওয়া যায়, সাবমিশন করা যায়? আচ্ছা হ্যাঁ করা যায়। কার কাছে করা যায়? কনসার্ন অফিসারের কাছে। আমি যদি ইনক্যাপাবল হই যে অনলাইনে, যেহেতু আমাদের দেশে জানেন তো সবকিছু ডিজিটালাইজেশনে চলে যাচ্ছে, আমাদেরকে অনলাইনেই অভ্যস্ত হতে হবে। যেমন আজকে ক্লাসটা হচ্ছে অনলাইন, আমরা কি 5 বছর আগে এটা চিন্তা করতাম অনলাইনে ক্লাস হবে এরকম? 5 বছর আগে আমরা চিন্তা করতাম না। সো এই যে আমরা সবকিছুই আমরা এখন মানে ডিজিটালাইজেশনের দিকে চলে যাচ্ছি, তারপরেও এটা জানা থাকতে হবে যে হার্ড কপি আমরা দিতে পারি 6.10 কনসার্ন অফিসারের কাছে। আচ্ছা এরপরে এখানে কিছু আপনার পিওএস, পিইসিআর এগুলা কিছু আপনার এক্সেপশন আছে, যেটা এনবিআর এর অ্যাপ্রুভড সফটওয়্যার, এগুলো যদি ইউজ করেন তাহলে সরাসরি আপনার এখানে ওখানে এগুলো ট্রানজেকশন গুলো যে রেকর্ড হয়ে যাচ্ছে তখন আর আপনার 6.10 লাগবে না, ঠিক আছে? তো দ্যাটস অল রিগার্ডিং রুল 42। এখন আসেন আমরা পড়বো হচ্ছে 46 ইনপুট ট্যাক্স ক্রেডিট। আচ্ছা ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কি, আমরা কি এটা বুঝি আগে? একটু আগেও কিন্তু আমি বলেছি। কেউ যদি একজন রেসপন্স করেন। হ্যালো হ্যালো ম্যাম, যেটা যেটা পার্চেজের সময় পে করা হয়। হ্যাঁ, যেটা পারচেজ বলতে আমার ইনপুট হচ্ছে আমি র ম্যাটেরিয়াল বা কাঁচামাল, উপকরণ, কাঁচামাল বা আমি যেটা প্রোডাকশন করব সেটা কাঁচামাল ক্রয় করার সময় বা উপকরণ, ইনপুট ট্যাক্স ক্রেডিট। ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নিব ওইখানে যা দিয়ে এসেছে। আচ্ছা আমাকে একটু 1 মিনিট সময় দিবেন, হ্যাঁ 1 মিনিট। তো যেটা শোনা যাচ্ছে। হ্যাঁ ইনপুট ট্যাক্স ক্রেডিট, আর আমরা কিন্তু ইনপুট ডেফিনেশন পড়ে এসেছি, ইনপুট সেকশন 2 তে ডেফিনেশন পড়েছি আমরা, মনে আছে? সো ইনপুট হচ্ছে ওই যে কেমিক্যাল, কেমিক্যাল এজেন্ট, তারপরে ইকুইপমেন্ট, মনে আছে কিনা ওই ডেফিনেশনটা? ওই যে ইনপুট যা আছে ওই ইনপুট ক্রয় করার সময় আমরা যেই ট্যাক্সটা দিয়ে এসেছি, যে ট্যাক্সটা আমরা দিয়ে এসেছি সেই ট্যাক্সটা আমি আবার কিন্তু দিব না। আমি যখন ফাইনালি রিটার্ন সাবমিট করব ওইখানে যখন আউটপুট ট্যাক্স আমার আসবে ওইটা থেকে এই ইনপুট ট্যাক্সটা হ্যাঁ আমার বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার পরে আমরা যেটা, এটা কি আমরা একটু পরে দেখবো ইনক্রিজিং এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কখন কখন হবে। তো ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আমরা নিব, রেজিস্টার্ড পারসন শ্যাল বি এন্টাইটেলড টু অ্যান ইনপুট ট্যাক্স ক্রেডিট against VAT imposed on a taxable supply except in the following. অর্থাৎ আমরা সেকশন 46 এ যে বিষয়গুলো পড়বো, ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাজ ইউজুয়ালি আমরা নিব, কিন্তু যে এক্সেপশনাল যে কেস গুলো আছে, যে কেসে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না, এই জিনিসগুলো আমরা স্পেশালি পড়ে নেই। সেটা হচ্ছে ট্যাক্সেবল সাপ্লাই। আমরা ট্যাক্সেবল সাপ্লাই করছি এক্সিডিং 1 লাখ ক্যাশ ট্রানজেকশন, অর্থাৎ আমরা যদি ট্যাক্সেবল সাপ্লাই করে থাকি যেটা আপনার ক্যাশ ট্রানজেকশন 1 লক্ষ টাকার উপরে যদি হয় তাহলে কিন্তু আমি কি করতে পারবো না, ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না, তাহলে হবে চেকে হতে হবে। আচ্ছা
তারপরে ইনপুট ট্যাক্স নট ক্লেইম উইদিন সাকসিডিং 4 ট্যাক্স পিরিয়ড, চারটা ট্যাক্স পিরিয়ডের মধ্যে আমাকে এটা ক্লেম করতে হবে। অর্থাৎ ইনপুট ট্যাক্স যেটা আমি দিয়ে এসেছি আমার 4টা ট্যাক্স পিরিয়ডের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এটা কি করব, ক্লেম করব বা এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে নেব। এরপরে 4টা ট্যাক্স পিরিয়ড যখন শেষ হয়ে যাবে এর পরবর্তী পিরিয়ডে কিন্তু আমি আর এটা নিতে পারবো না, দ্যাট ইজ ওটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তা হয়ে যাবে। ঠিক আছে, so VAT paid on the goods under the custody or possession or occupancy of other person, আমি VAT paid করেছি সেই পণ্যের উপরে, সেটা আমার কাস্টডিতে নেই, তাহলে এইটার উপরে আমি কি নিতে পারবো না, ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না। এরপরে ইম্পোর্ট ভ্যাট নট এন্টার্ড ইন দা পারচেজ রেজিস্টার, অর্থাৎ আমি যেই পারচেজ রেজিস্টার 6.1 ফলো করবো না, কি মেনটেন করবো পারচেজের জন্য 6.2 মুশারফ, আমরা একটু আগে পড়ে এসেছি 6.1 হচ্ছে পারচেজের জন্য। সো এই পারচেজ রেজিস্টারে কিন্তু আমাকে এন্ট্রি দিতে হবে, এর মধ্যে যদি এন্ট্রি না দেই তারপর তাহলে আমি কি করতে পারবো না, আমি ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিটটা আর নিতে পারবো না। আচ্ছা, ভ্যাট পেইড অন ইম্পোর্ট ইউজড ইন দ্য প্রোডাকশন অফ এক্সাম্পটেড গুডস, এটা হলো একটা খুব মানে কমন সেন্সের ব্যাপার। কিরকম, আমি একটা ইনপুট কিনে আনার পরে ওখানে যদি আমি ভ্যাট দিয়ে থাকি, তাহলে আমি আবার যদি আমার গুডসটা যেটা উৎপাদন করে আমি বিক্রি করি সেটা যদি এক্সাম্পটেড হয়ে যায়, এক্সাম্পটেড মানে ফার্স্ট স্কেডিউল মানে প্রথম তফসিলে বর্ণিত যে পণ্যগুলা, এর মধ্যে যদি আমারটা পড়ে যায় তাহলে কিন্তু আমি আর ক্রেডিট নেওয়ার কোনো সুযোগই তো নাই। দ্যাট ইজ আমরা সুযোগটা কি, সুযোগ হচ্ছে আমি ফাইনালি যত আউটপুট ট্যাক্স আমার হইলো, আউটপুট ট্যাক্স থেকেই তো আমি ইনপুটটা বাদ দিব, তো আমার তো আউটপুটই নাই, দ্যাট ইজ আমার এক্সাম্পটেড পণ্য আমি বিক্রি করি, তাহলে আমি কিভাবে ইনপুটটা এখানে ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, সো টার্ন ওভার ট্যাক্স এবং এসডি পেইড অন ইম্পোর্ট, আমি ইনপুটের উপরে যদি টার্ন ওভার ট্যাক্স পেমেন্ট করে থাকি অথবা সাপ্লিমেন্টারি ডিউটি, মনে রাখবেন সব সময় সাপ্লিমেন্টারি ডিউটির জন্য কখনোই ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নেওয়া যায় না। এরপরে এনি পারসন হু সেলস ভ্যাট রেটস আর বিলো 15%, এরপরে আরেকটা কি ক্রাইটেরিয়া, সেটা হলো আমরা তৃতীয় তফসিল অনুযায়ী কি বলা আছে, আমাদের স্ট্যান্ডার্ড ভ্যাট রেট হলো 15%, এর বাইরে যে ট্রাঙ্কেটেড রেট গুলো আছে সেগুলো কি 5%, 7.5%, 10%, মনে আছে? ওই 3টা রেটে যদি আমরা দিয়ে থাকি সেগুলোও কিন্তু আমরা কি করতে পারবো না, ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, এরপরে any input items not mentioned in the input output coefficient, মূসক 4.3 একটু আগে আমি বলেছিলাম যে মূসক 4.3 হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, এটার মধ্যে দিয়ে এই মূসক দ্বারা আমাদের প্রাইস ডিক্লারেশন করতে হয়। এইটার মধ্যে যদি এই প্রাইস ডিক্লারেশন যদি আপনি ইনপুট আইটেম যেটা ক্রয় করে এনেছেন এটার মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটা ট্যাক্স ক্রেডিটটা নিতে পারবেন না। এনি পেমেন্ট মেড উইদাউট 6.3, এরপরে যে কোনো পেমেন্ট যেটা মূসক 6.3 ছাড়া যদি হয়ে থাকে তাহলে আপনি ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। তাহলে আমরা যে বিষয়টা এখন দেখলাম এগুলো হচ্ছে এক্সেপশন, মানে নর্মালি আমরা ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট পাবো এই বিষয়গুলো বাদে। এই বিষয়গুলো তাহলে কি কি, এই বিষয়গুলো ক্যাশ ট্রানজেকশন 1 লক্ষ টাকার উপরে ট্রানজেকশন যেটা ক্যাশে হয়েছে, তারপরে সাকসিডিং 4 ট্যাক্স পিরিয়ডে নিতে হবে, এটা ক্লেম করতে হবে। এরপরে আমার কাস্টডিতে যে পণ্যটার জন্য আমি যে ইনপুটের জন্য আমি ট্যাক্সটা দিয়ে এসেছি সেটা যদি আমার কাস্টডিতে না থাকে, পারচেজ রেজিস্টারে যদি না উঠে এবং এক্সাম্পটেড পণ্য যদি আমি উৎপাদন করি এবং বিক্রি করি, তারপরে এগুলোর উপরে কি হবে না, ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে না। সাপ্লিমেন্টারি ডিউটির জন্য মনে রাখবো আমরা কখনোই ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট পাবো না। ভ্যাট রেট যেটা বিলো 15%, অর্থাৎ স্ট্যান্ডার্ড রেটের বাইরে কোনো রেটে বিলো যে রেট গুলা ট্রাঙ্কেটেড রেট আছে সেগুলো যদি আমরা ইউজ করি তাহলে কি করতে পারবো না, আমরা ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না। এরপরে 4.3, এই 4.3 তেও যদি মেনশন করা না থাকে তাহলে কিন্তু আমরা ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না। এরপরে মূসক 6.3 ছাড়া কোনো পেমেন্ট করলে আমি ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না, এটা বলা আছে কোথায়,
46 সেকশন ইনপুট ট্যাক্স ক্রেডিট 46 আমরা পড়ছি সেকশন 46। এখন কথা হচ্ছে টু ক্লেইম বা ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেইম করতে গেলে কি কি ডকুমেন্ট আমাদের লাগবে। আমি যে ইনপুট ট্যাক্সের এই ক্রেডিট নিব মানে কি, আগে আমি দিয়ে এসেছি, সেটা আমি এখন রিটার্ন যখন সাবমিট করব এখানে আমি কম দিব, দ্যাট ইজ ক্রেডিট নিব। তাহলে এই ক্রেডিট নেওয়ার সময় রিটার্নটা সাবমিশনের আগে তো আমরা চালানের মাধ্যমে কি করব, পরিশোধ করে নিব নেট পেয়াবল 45 এ ক্যালকুলেশন করে নেট পেয়াবল ট্যাক্স এনপিটি, যেটা 45 এ আমরা ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা করে আমরা আগে চালানের মাধ্যমে ট্রেজারিতে জমা দিয়ে তারপরে আমরা কি করব, রিটার্ন সাবমিট করব। রিটার্ন সাবমিট করা হয় 9.1 এ, মূসক 9.1 এ রিটার্ন সাবমিট করা হয়। আচ্ছা, এখন আসেন এই যে ক্রেডিটটা নিব আমরা 46 এ যখন আমরা ক্রেডিটটা নিব, ক্রেডিটটা নেওয়ার সময় আমাদের যে ডকুমেন্ট গুলো আমাদের সাবমিশন করতে হবে বা অ্যাটাচ করতে হবে সেগুলো হচ্ছে, ইন কেস অফ ইম্পোর্ট, আমি যদি ইম্পোর্ট করি বিল অফ এন্ট্রি লাগবে, বিয়ারিং দ্য নেম অফ ইম্পোর্টার এবং বিল, মানে বিল অফ এন্ট্রি থাকতে হবে যেটার মধ্যে যে ইম্পোর্ট করেছে তার নাম হচ্ছে, বিয়ারিং দ্য নেম অফ ইম্পোর্টার এবং বিল নাম্বার থাকতে হবে। এরপরে ইন কেস অফ সাপ্লাই, যদি এটা লোকালি সাপ্লাই হয়ে থাকে ট্যাক্স ইনভয়েস থাকবে। লোকালি সাপ্লায়ার ক্ষেত্রে কি লাগবে, ট্যাক্স ইনভয়েস ইস্যুড বাই দ্য সাপ্লায়ার, মানে আমি যাকে ট্যাক্সটা দিয়ে এসেছি 6.3 একটু আগে আমরা দেখেছিলাম, মনে আছে, ট্যাক্স ইনভয়েস ইস্যুড বাই দ্য সাপ্লায়ার, রেজিস্টার্ড পারসন হলে 6.3। ইন কেস অফ উইথহোল্ডিং এন্টিটি, একটু আগে দেখেছিলাম উইথহোল্ডিং সার্টিফিকেট কত নাম্বারে ইস্যু করা হয় মনে আছে, উইথহোল্ডিং সার্টিফিকেট 6.6। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখন আসেন ট্যাক্স ইনভয়েস ইস্যুড বাই দ্য সাপ্লায়ার এবং উইথহোল্ডিং সার্টিফিকেট। ঠিক আছে, এই যে উইথহোল্ডিং সার্টিফিকেট লাগবে, ট্রেজারি চালান লাগবে, অর্থাৎ এগুলো আমাদের সাবমিশনের সময় এগুলো লাগবে। টু টেক ক্রেডিট অন ভ্যাট পেইড অন গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার, টেলিফোন বিল। হ্যাঁ, অর্থাৎ এই যে এইগুলোর উপরে যখন আমরা ক্রেডিট নিতে যাব তখন কিন্তু এখানে আলাদাভাবে কোনো লাগে না, বিল ইস্যু করতে হয় না। এটা হচ্ছে কনসার্ন যে বিলটা আছে, অর্থাৎ কারেন্ট বিল, গ্যাস বিল যেটা গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে ওটাকে ইনভয়েস হিসাবে ধরে নেওয়া হয় বা বিবেচনা করা হয়। তাহলে এইটা কিন্তু একটা স্পেশাল যে কোনটাকে ইনভয়েস ছাড়া, আমরা জানি 6.3 ছাড়া কোনো ট্রানজেকশন হলে সেটার জন্য আমরা কি পাবো না, ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো না। তাহলে দেখেন, এখন আপনাকে যদি বলা হয় গ্যাস বিলের ক্ষেত্রে তাহলে কি লাগবে, আপনি বলবেন গ্যাস বিলের ক্ষেত্রে গ্যাসের যে বিলটা আছে আমার হাতে, গভর্নমেন্ট যেটা আমাকে দিয়েছে সেটাকে ইনভয়েস হিসাবে কনসিডার করা হবে। ইলেকট্রিসিটি বিল একই কথা, ওয়াটার বিল একই কথা, টেলিফোন বিল একই কথা। এই বিলগুলোর ক্ষেত্রে এই বিল ইটসেলফ ইজ কনসিডার্ড অ্যাজ ইনভয়েস। ক্লিয়ার? Yes, ma'am. বুঝা গেল? হ্যালো, Yes, ma'am. ওকে, সামবডি রেসপন্ড প্লিজ। একটু রেসপন্ড করলে হয় কি, না হলে মনে হচ্ছে যেন আই এম অ্যালোন, হ্যাঁ এরকম মনে হয়। তো একটু রেসপন্ড করি আমরা। আচ্ছা, আমরা একটু এটা জাস্ট এখানে দেওয়া, যেহেতু আমরা জানি যে উইথহোল্ডিং এন্টিটি আমরা 221 এ অলরেডি পড়ে এসেছি, তারপরে জাস্ট এখানে আমরা একবার দেখে নেই, চোখ বুলাই নেই, যেহেতু এখানে আছে গভর্নমেন্ট এনটিটি, এনজিও যেটা অ্যাপ্রুভ হবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো দ্বারা, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, সিমিলার কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এরপরে সেকেন্ডারি অর অ্যাবভ লেভেল এডুকেশনাল ইনস্টিটিউশন এবং লিমিটেড কোম্পানি। ঠিক আছে, আর এখন আসেন আমরা যেটা দেখবো, যে আমরা যে অ্যাডজাস্টমেন্ট নিব সেকশন 48 ট্যাক্স পেয়ার্স মে মেক ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইন দ্য ফলোইং কেসেস। কখন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে আর কখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এগুলো জানতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, কখন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিব, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা বলেন তো মনে আছে কিনা দেখি একটু, আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলা কি করব, সেকশন 45 এ পড়েছি। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলা কি করতে হবে, অ্যাড করতে হবে। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলা লেস করতে হবে বা সাবট্রাক্ট করতে হবে।
আমরা কি মনে রাখতে পারবো না? সেকশন 45 এর নেট পেয়াবল ট্যাক্স, এখানে দেখেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো অ্যাড করতে হবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো সাবস্ট্রাক্ট বা লেস করতে হবে। ঠিক আছে, আমরা আবার একটু ব্যাক হয়ে দেখে নিলাম। আচ্ছা, এখন দেখি আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। কখন কখন আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিব এবং কি কি ক্ষেত্রে এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো হবে। ইনক্রিজিং অ্যাডজাস্ট ফর টিডিএস কি ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, মানে টিডিএস করা হয়েছে, তাহলে এটার জন্য আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিব। তারপরে ইনক্রিজিং, দেখেন এখানে একটা বিষয় আপনারা দেখে নেন, আমি বারবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লিখিনি, ঠিক আছে, এখানে ডট ডট দেওয়া আছে। আচ্ছা, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর টিডিএস, তারপরে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইন কনসিকুয়েন্স অফ অ্যানুয়াল রিক্যালকুলেশন। অ্যানুয়ালি যখন আমরা ফাইনালি যখন বাৎসরিক ভাবে আমরা রিক্যালকুলেশন করি তখনও কিন্তু ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হতে পারে। আবার এই ক্ষেত্রে আবারও মনে রাখতে হবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টও হতে পারে। আচ্ছা, তার মানে আমাদের মনে রাখতে হবে ইনক্রিজিং রিক্যালকুলেশন হলে আমাদের কম বেশি যে কোনো সময় হতে পারে, দেখা যাবে এটা কম দিয়েছি সুতরাং এটা একটা বেশি দিয়েছি, তো এটা আবার আমাদের হিসাবে নিয়ে আসতে হবে রিক্যালকুলেশন করার সময়। আচ্ছা, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর নট মেকিং পেমেন্ট থ্রু দ্য ব্যাংকিং চ্যানেল। Increasing adjustment for not making payment through banking channel. ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট না হলে, ব্যাংকিং চ্যানেলে একটু আগে মনে আছে, একটু আগে কি পড়েছি আমরা, ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না যদি ট্রানজাকশন 1 লাখ টাকার বেশি হয় এবং এটা যদি ক্যাশে হয়। ঠিক আছে, দেখেন নট মেকিং পেমেন্ট থ্রু ব্যাংকিং চ্যানেল, ব্যাংকিং চ্যানেল ছাড়া যে অ্যাডজাস্টমেন্টটা পেমেন্টটা হয় নাই সেটার জন্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। আচ্ছা, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর গুডস পুট টু প্রাইভেট ইউজ, একটা পণ্য কিনে এনেছি যেটা আমি ভ্যাট দিয়ে এসেছি কিন্তু সেটা আবার আমি আমার ব্যবসায়ের কাজে ইউজ না করে ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে কি হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আচ্ছা, নট বিং রেজিস্টার্ড, যদি আমি রেজিস্টার্ড পারসন না হই, আচ্ছা বিকজ অফ ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে, এই ক্ষেত্রে আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হতে পারে। ভ্যাট রেট চেঞ্জ হয়েছে সুতরাং কি হতে পারে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। এরপরে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর পেমেন্ট অফ ইন্টারেস্ট, পেনাল্টি, মনিটারি পেনাল্টি, ফাইন, ফিস এটসেট্রা, এইসব কারণে কিন্তু আমাদের ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। এরপরে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এনি আদার প্রেসক্রাইবড অ্যাডজাস্টমেন্ট, এনি আদার প্রেসক্রাইব যদি থাকে কোনো অ্যাডজাস্টমেন্ট যেগুলো আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। তাহলে আমরা কি কি দেখলাম, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমরা দেখেছি। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো কি করতে হয়, সেকশন 45 অনুযায়ী ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি করতে হয়, অ্যাড করে নিতে হয়, প্লাস করতে হয়। গুড, তাহলে এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো মানে আমি এটা কোথায় করব আপনারা কি বুঝতে পারছেন? আমি কিন্তু সেকশন 45 করার সময় বলেছি রিটার্ন সাবমিশন হয় 9.1 এ, এবং 9.1 এ যে সিকোয়েন্সটা ইউজ করে ক্যালকুলেশনটা, প্রথমে এতে বলা আছে আউটপুট ট্যাক্স, তারপরে কি করতে হবে, তারপরেটা কি হবে, তারপরে এটা সেকশন ওয়াইজ ওখানে আছে এ দেন বি। আমরা কিন্তু যখন আমরা 9.1টা দেখবো তখন এগুলা আরো ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে আমরা এই জিনিসগুলো একটু জাস্ট জেনে নেই, জেনে আবার আমাদের মাথায় কিন্তু রাখতে হবে যে আমরা সেকশন 48 এ পড়েছিলাম যেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমরা যোগ করে নিব। আচ্ছা, এখন আসেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি করতে হবে, বিয়োগ করে নিতে হবে। সেকশন 45 এ আমরা পড়েছি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো কি করব, আমরা বিয়োগ করে নিব। তাহলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি কি কারণে হতে পারে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর মানি পেইড এজ অ্যাডভান্টেজ, মানে অ্যাডভান্টেজ কখন দিয়ে এসেছিলাম, 4 এ দিয়ে এসেছিলাম না, 6টার মধ্যে এটি ছিল না একটা, মনে আছে? সিডি, এসডি, আরডি, ভ্যাট, এআইটি, এটি, ওই এটিটা যে দিয়ে এসেছিলাম ওইটার জন্য আমি এখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিব, বিকজ আমি আগে ওখানে অ্যাডভান্স দিয়ে এসেছি, সুতরাং ওইটা আমি এখন কমিয়ে দিব, মানে আমি ওইটা এখন দিব না, বিয়োগ করব। ঠিক আছে, তারপরে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অফ টিডিএস এগেইনস্ট সাপ্লাই মেড বাই সাপ্লায়ার। ঠিক আছে, আবার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেবল এজ এ রেজাল্ট অফ রিক্যালকুলেশন অর অডিট। একইভাবে আমি বলেছিলাম এই যে এখানে রিক্যালকুলেশন হলেও
কিন্তু ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দুটাই হতে পারে। আচ্ছা, এরপর আসেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর ইস্যুয়েন্স অফ ক্রেডিট নোট। ক্রেডিট নোট ইস্যু করলেও ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। এরপরে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর ইনপুট ট্যাক্স পেইড ইন কেস অফ এক্সপোর্ট। এক্সপোর্টের ক্ষেত্রে যে ইনপুট ট্যাক্সটা দেওয়া হয়েছে, পরিশোধ করা হয়েছে, সেটার ক্ষেত্রে আমাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমি দিব। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর ইন কেস অফ ডিক্রিজ ইন ভ্যাট রেট। ভ্যাট রেট যদি ডিক্রিজ হয় সেক্ষেত্রেও ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হতে পারে। আবার এখানে বিকজ অফ চেঞ্জ ইন ভ্যাট রেট, এটার জন্য ইনক্রিজিং বা কোনো ইনক্রিজ হলেও আপনার কিন্তু ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লাগবে, ডিক্রিজ হলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লাগবে। আবার ভ্যাট in a decreasing adjustment claim for negative net amount carried forward for a previous tax period, যেটা previous tax period থেকে carry forward করা হচ্ছে সেটার জন্য decreasing adjustment লাগবে, যেটা claim for negative net amount, ঠিক আছে। আবার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর ভ্যাট ওভারপেইড ইন প্রিভিয়াস ট্যাক্স পিরিয়ড, নিশ্চয়ই আমি আগের বছর বেশি দিয়ে থাকলে এইটা আমি এই বছর কম দিব। আচ্ছা, এনি আদার প্রেসক্রাইব ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যেটা এনবিআর কোনো কারণে বা কোনো ভাবে যদি প্রেসক্রাইব করে থাকে নতুন ভাবে, এই জন্য এটা বলা আছে। এখন আমরা পড়লাম এইগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেকশনস, যেগুলো আমাদের জানা থাকতে হবে, এবং শুধু জানা থাকলে হবে না, মনে রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমরা কখন কখন ডিক্রিজিং এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেই। আমরা একটু 45 থেকে, আমরা সবাই কি 45টা বুঝতে পেরেছি কিনা? 45 এটা কিন্তু 9.1 অনুযায়ী আমরা যখন রিটার্নটা সাবমিট করব, রিটার্নের মধ্যে এক্স্যাক্টলি একইভাবে প্রথমে কি এতে সব আউটপুট ট্যাক্স গুলো অ্যাড করব, দেন সাপ্লিমেন্টারি ডিউটি, এই সব আউটপুট ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড করে তা থেকে আমরা কি করব, ইনপুট ট্যাক্স ক্রেডিটটা সাবস্ট্রাক্ট করব, দ্যাট ইজ বিয়োগ করে দিব, দেন অ্যাড করে দিব ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লেস করে দিব। এভাবে আমরা নেট ট্যাক্স পেয়াবল 9.1 এ ক্যালকুলেশন করব। আমরা সেই রিটার্নের ফর্মটাও ইনশাআল্লাহ দেখব নেক্সট ডে। এখন আমরা অলরেডি 10:36 হয়ে গেছে। আমরা আজকে সেকশন 48 পর্যন্ত পড়লাম। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ we will start from here and we will discuss with the questions. Today we set for exam all the questions, all the answer sheet also to be checked, and I will email you to your respective your own email. You will get back your answer sheet, answer script, and we will discuss overall on the question papers in the next class, inshallah. So thank you very much. Today we will meet in the next class. Okay, thank you. জি ম্যাম, Allah Hafiz. আসসালামু আলাইকুম ম্যাম।